সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ বাড়ছে। আগামী 2 মাসে এগুলো সংকট নেই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? মানুষকে শখে গিয়ে সেখানে দাঁড়ায়। এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই করতে বিক্রি করছে। এটা আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মোড়ার করে খাড়ার কাজ। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিন্ডি উদুর গাড়ি, আবার মানুষকে অপমান। এটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হলো ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে। আমাদের মানে জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি, কোথাও একটা সিঙ্গেল দাও। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না, জিয়াউর সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাহলে এটা না জায়েজ হবে। হ্যাঁ, এটা মনের মতো হয় না, এই জন্য এটা না জায়েজ। এখন আবার এটা ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড। সম্মানিত দেশবাসী, এরপরে আপনারা দেখলেন যে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার যেগুলো অধ্যাদেশ আকারে এসেছিল, তার মধ্যে ছিল দুদক। দুদকের সাফল করে দুদকের অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বাইরে নিয়ে এসে উপযুক্ত দক্ষ নিরপেক্ষ লোককে সেখানে বসে দিলেন। এটা তুললেন। এরপরে মানবাধিকার, এখানে একটু হালকা পাতলা আলোচনা করে এটাকে জোর করে পাশ করে নিয়ে গেলেন। পুলিশ সংস্কার, আপনারা জানেন পুলিশে অনেক সংস্কার প্রয়োজন। স্বয়ং পুলিশ ও পুলিশের হাতে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। এই সবগুলো জিনিস ছিল সেখানে। এটা নিষেধ। গুম কমিশন, গুম প্রতিরোধ আলোচনায় আসা। আর এই গুমের শিকার লোকেরাই তো সংসদে এখন সদস্য হয়েছে। কেউ 8.5 বছর, আর কেউ 4 মাস, এরকম লোকেরা এখানে আসে। আবার গুমের শিকার পরিবারের সদস্যরা এখানে নির্বাচিত হয়েছে। জোর করে এটাও ফেলে দেওয়া হবে, এটা হবে না। তার মানে কি? আবার গুম হবে? তার মানে কি আবার নতুন করে আয়নাঘর গড়ে তোলা হবে? সেই বার্তাই তো দিচ্ছে এখানে বিষয়। এরপরে ব্যাংক সংস্কার, এর জন্য ব্যাংক রেজুলেশন। এই যে ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হয়ে গেল, এগুলাকে আইনের আওতায় এনে উদ্ধার করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য অধ্যাদেশ সেটা টেকে দেওয়া হবে। সেটা টেকে দিয়ে এখন 7.5% ওই কালপ্রিটরা টাকা দিলে আবার ব্যাংকের মালিক। কোথায় বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপর থাক, এটা তো কোনো হেলাফেলার জিনিস না। তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলা হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া, এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো। কুয়োর একজন ঋণ খেলাপি মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি। দুনিয়ার কোন জায়গায় তামসা জাতির সাথে করা হয়েছে না। এখন আস্তে আস্তে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে এখন কালো হাত পড়া হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো সতর্ক। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে বারাবারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে।
আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। প্রিয় দেশবাসী, তারপরে আমরা কি দেখলাম? বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবাধীন রেখে যত সব বিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মানুষকে ডিফেন্ড করা হয়েছে। স্বয়ংের ভিত্তি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের নেতৃত্ব হয়েছে, অনেকেই হয়েছে, সীমাহীন মানুষ এই অবিচারের শিকার হয়েছে। সেই জায়গায় স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা ঠেকে দেওয়া। অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে, সাবেক প্রধানমন্ত্রী ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এটা উদ্বোধন করে গেছে, সেইটা ঠেকে দেওয়া। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগে সেই ফেসিবাদী কায়দায়, এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো। বিচারক বলবে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাকে আমি বসিয়ে দেবো, আর মানুষ বুঝবে যে সুষ্ঠু বিচার হচ্ছে। এই বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হবে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে, বেইজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করে দেওয়া হবে। সেই বিচার তো চায় না, বরঞ্চ 24-এর মূল স্লোগান ছিল জাস্টিস। আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হতে চাই। সেই জায়গায় এটাকেও তারা জবাই করে। এরপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, সেখানে একটা নিরপেক্ষ বডি এটা করবে, সেই রকম অধ্যাদেশ জারি ঠেকাই দেবে। এখানেও দলীয় প্রভাব। তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে, তখন বিচারপতি ফাইনুল হক তৈরি, বিচারপতি শামসুদ্দিন মানিক তৈরি, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিম তৈরি। ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। সেই কুফল তো আপনারাও ভোগ করলেন, আমরাও ভোগ করলাম। আবার কেন সেই পুরোনো সংস্কৃতিতে ফিরে যাবে? এই সবগুলো যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের ঠিক একই কথা, সেটাও ঠেকাই দেওয়া। এগুলো যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে এই নতুন ফেসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবিদিত হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো। সম্মানিত ভাইরা, এর পাশাপাশি আমরা দেখছি এখন আমরা বিশ্ব পরিস্থিতির শিকার এবং আমাদের নিজের অপকর্মের শিকার। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছে তারাও ভুক্তভোগী, সবাই আমরা ভুক্তভোগী। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা এখন লাইনে দাঁড়ায় অপেক্ষা করতে হয়, রাতে দিনে 24, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে। অথচ আশ্চর্যের বিষয়, সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ বাড়ছে। আগামী 2 মাসে এর সংকট নেই। আর ভাই, সংকট যদি না থাকে, তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? মানুষকে শখে গিয়ে সেখানে দাঁড়ায়। এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই করতে বিক্রি করছে। এটা আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মোড়ার উপরে খাড়ার কাজ। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিন্ডি উদুর গাড়ি, আবার মানুষকে অপমান। এটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হলো ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে। আমাদের যদি মানে জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং। এগুলো সব হলো পরস্পর বিরোধী মিথ্যাচার।
জাতির সাথে দুঃখা আমাদের বৃহৎ শিল্প কারখানা, মাঝারি শিল্প কারখানা যেগুলো আছে সেগুলো ফার্নেস অয়েলের অভাবে এখন সেগুলো বিপদের ঝুঁকিতে পড়ে গেছে। সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে, খেলার ময়দান ক্রিকেট বোর্ড সেই জায়গায় লোক সামলাইতে পারল, সেখানে কেউ বাপের তালিকায় আর কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন তিনি বাইরের তালিকায়। এইরকম করে ক্রিকেট বোর্ডটাকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা, বাকি থাকবে সব তো শেষ করে দিচ্ছে। সিভিল প্রশাসন যে লোকগুলো আসলে দক্ষ সৎ, তাদেরকে এখন ডাম্পিং ফিসে ওএসডি করা হচ্ছে অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশের সকল দিকে এখন একটা মহানৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি মানে চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে, মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলা চিঠি দিয়েছে। বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন ফোকাস করা হচ্ছে অথচ বলা হচ্ছে তারাই বলে যে বিচারকরা স্বাধীন, তো স্বাধীনদের উপরে আপনারা আবার সরি করেন। এই অল্প সময়ের ভিতরে তারা এই কাজগুলো করতে হচ্ছে। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, এখন হেলথ কার্ড ভালো, সেটা দেন। সেটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে দিবেন না, জনকল্যাণে ব্যয় করেন, কারণ নিজের না, সেখানে দলীয়করণ আবার সেখানে অবর্ণন ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হয়েছে। একটা কেস এসেছে, বাকিটা হয়তো যে মুখ বুঝে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানে। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে, আর চাঁদাবাজি আগের থেকে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। দ্রব্যমূল্যের জাতাকলের পৃষ্ঠ দুই কারণে, একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার চাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে খেতে খাওয়া মানুষের ঘাড়ে চাপতেছে। একটা সরকার জনগণের জন্য তার একটু দুর্দর দায় থাকবে না? এরকম চলে কি করলে না? অথচ আপনারা বলেছিলেন যে আপনারা দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন। আমরা বুঝতে পারছি না কার ত্রুটি চেপে ধরা হয়েছে। আমরা দুইটা জায়গায় ত্রুটি চেপে ধরা দেখতে পাচ্ছি। মিডিয়া, মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে স্পষ্টত। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো তাদের টুর এখন সিলাই করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, এইভাবে কারণ দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না। আমাদের টুর চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই দায় এবং কষ্টগুলা নিয়ে আমরা আছি। আমাদের অবস্থান স্পষ্ট। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। অন্যায় এবং জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এটা ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ, সবাই মিলে আমরা, সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্য, সবার। এই লড়াই আপনারও লড়াই, এই লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল
জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোন জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। সংবিধান সংবিধান বললে, আমি সেদিনে বলেছি, সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই। কোত্থেকে আসে? কোন সংবিধানের বলে এটা আসে? এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। এক জায়গায় মানবো, আরেক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদী মানুষ। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না, আমরা এর ঘুর মানলেন যেটা সব জায়গায় মানব, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানাই, আসুন ভুল মানুষ করি। আমরা জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলো ভুলের মধ্যে লিপ্ত আছেন, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এটা বাস্তবায়ন। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনবেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়, সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু জনগণের উপরে ফ্যাসিজম কায়েম করার জন্য সামান্য কোন ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। ট্রেজারি বেঞ্চ থেকে একজন বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যাবে। উই ডু বিলিভ, আমরা এটা সব এই সংসদের ৩০০ জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। রাজনীতির সেই স্লোগান কে মানে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর আমরা কার্যত দেখতে পাই দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি। এই কার্যধারাকে, এই চরিত্রকে পাল্টাতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে। যেখানে এই সংস্কৃতির চর্চা চলবে সেখানে আমরা প্রতিবাদ করব। এই জনগণের সাথে হয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা আসুন। সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো নিয়ে আলোচনা করি, এগুলো আলোচনা করা পছন্দ করি। শুধু লুকোচুরি ভাই, এগুলো তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি নাই, আমরা তো মানুষ, আমরা গোলাম মানেই তো সবাই মিলে চাইতে সমাধান বের হয়ে আসবে। আমরা এখন আহ্বান জানাবো সংসদের বাইরে আসুন, খোলা মনে আলোচনা করে যারা এই সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ। এর মাঝে আরো দুই বিপক্ষ হয়ে গেছে, বগুড়া এবং শেরপুর। এখন লোকরা বলে ৯৬-তে মাগুরা আর ২৬-এ এসে বগুড়া। কেন ভাই, দরকার কি ছিল? ফেয়ার ইলেকশন করে আপনারাই জিতেন, না হয় আমরাই জিতি, জনরায়টাকে আমরা সম্মান দিই। কিন্তু সেখানে দেখছেন যে কি ঘটনা ঘটেছে। আমি ভাই লজ্জিত, কিছু মিডিয়া সবার কথা বলছি না, অমুক ভাই কি কোন ভোটে বিজয়ী হয়েছে। ভাই আপনিও তো সেখানে ছিলেন, মানে আপনার একজন বন্ধু সেখানে ছিল, খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে? সবই দেখেছি। একদম সিলমোনা বেলন প্রার্থী এবং এজেন্টরা ধরে আপনাদের সামনেই তো, আপনাদের মাধ্যমেই তো জাতির সামনে নিয়ে এসেছে। তারপরে আপনারা কেমনে বলেন রে ভাই? সবাই যারা এরকম করেছেন তাদের ব্যাপারে আমি লজ্জিত, তারা লজ্জিত কিনা আমি জানি, লজ্জিত হওয়া উচিত। এই অঙ্গনের আলহামদুলিল্লাহ সুনাম অক্ষুণ্ণ থাকুক আমরা চাই। আমরা বরাবর বলেছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা। কিন্তু আমার সাদাটাকে মেহরবানি করে বাদামি এবং কালো বানাতে চাই, এটা ভালো জিনিস।
টুকরা টুকরা কাট পিস এখান থেকে ওখানে আজকেও কি করবেন আপনারা? আশা করি আজকে ইনসাফ করবেন, কেউ কাজ করবেন, দিলে পুরাটা দিবেন, না দিলে পুরাটা ফেলে দিন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদের মতো করে আমাদের বক্তব্যটাকে ভাই বৈজ্ঞানিক আকারে উপস্থাপন করবে। আমরা সাদাসিধা মানুষ ভাই, সাদাসিধা বক্তব্য, এগুলো সাদাসিধা ভাবে স্পষ্ট ভাবে আপনারা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনয়ী আহ্বান। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, দেশবাসী অধিকারগুলো আপনাকে ধরে এনে দেবে না, বলবেন আর কত ত্যাগ, হ্যাঁ ত্যাগের রাস্তা বোধহয় আরো কিছু দূর আমাদের চলতে হবে, এবং কালো রাতের অবসান করতে কে বাঁচবো কে মরবো জানি না, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় মাথা থেকে যাবে তাও জানি না, কিন্তু এটা জানি যে মহান আল্লাহ তিনি কখনো তার সৃষ্টির প্রতি অবিচার করেন না। সুতরাং সুবিচার পাবো, সুবিচার বিশ্ব পরিস্থিতিতে যারা এখন বিবদমান আছে তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা মুসলিম তাদেরকে কেউ যেন আর কষ্ট না দেয়, যারা জুলুম করছেন তারা বিশ্ববাসীকে মেহরবানি করে আর কষ্ট দেবেন না, কারণ আপনাদের যুদ্ধের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। যুদ্ধ আপনারা থামান, শান্তির পথে ফিরে আসেন, সম্মানের রাস্তা ধরে এগিয়ে যান, তাহলে দুনিয়া শান্তিতে থাকবে, মানুষ আপনাদেরকে সম্মান করবে। কিন্তু গায়ের জুড়ে যেই করবে কাজ, মানুষ তাদেরকে ঘৃণা করবে এবং মানুষের ভোগান্তি বেড়েছে। আমরা তাদের সকলের প্রতি আহ্বান জানাই, যুদ্ধের রাস্তা পরিহার করে ন্যায্যতা এবং শান্তির রাস্তা